বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে ইরান যুদ্ধের প্রভাবে আমাদের বাংলাদেশের সামনে যে বিপদ বা ক্ষতি হবে সে বিষয়ে একটু আপনাদের আলোকপাত করব। আপনারা জানেন যে গত ১ মাস ধরে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরানের যে গালফ জোনে যে যুদ্ধ চলমান, সেই যুদ্ধের প্রভাব ইতিমধ্যে বাংলাদেশে পড়তে শুরু করেছে। আপনারা জানেন যে আমাদের অনেকটাই নির্ভরশীলতা আছে আমাদের মিডল ইস্টের উপরে। প্রথমত যদি আপনি এভাবে দেখেন যে জ্বালানির আগে আমি অন্য একটা বিষয় নিয়ে আলোকপাত করছি। সেটি হলো যে আমাদের ওখানে শুধু সৌদি আরবে ৪০ লক্ষ, আর আমাদের ইউনাইটেড আরব আমিরাতে ২০ লক্ষ, এই ৬০ লক্ষ সহ গালফ দেশগুলোর মধ্যে বাহরাইন, কাতার বা ইরাকে এবং ইভেন ইরানেও আমাদের অলমোস্ট প্রায় ৮০ লক্ষ লোক কাজ করে, এবং সেই কাজ যারা করছে স্বাভাবিকভাবেই এই লোকগুলো আমাদের ওখানে যে ভাইরা আছেন তাদের জীবন যেমন সংখ্যার বিষয় আছে, এর পাশাপাশি তাদের এই যুদ্ধের প্রভাবে তাদের যে চাকরি হারানো এবং হয়তো দেশে ফিরে আসা, সেই বিষয়গুলো কিন্তু খুবই উল্লেখযোগ্য। এবং সেখানে আমাদের যে রেমিটেন্স প্রভাবে যেটি আসে আমাদের, তার প্রায় অর্ধেকের বেশি আমাদের রেমিটেন্স কিন্তু আসে এই মিডল ইস্ট কান্ট্রিগুলো থেকে, গালফ কান্ট্রি যেটাকে জিসিসি কান্ট্রি বলে সেখান থেকে। এবং এখানে প্রতিটা দেশেই কিন্তু এই যুদ্ধের প্রভাব পড়েছে। তাই সেইটা একটা আমাদের বিপদের একটি বড় জায়গা। দ্বিতীয় যে বিপদের জায়গা, আমাদের প্রতি বছর প্রায় ১০ লক্ষ লোক বিদেশে যায়। তার মধ্যে মিডল ইস্টে যায় তার অলমোস্ট 70% এর মতো লোক মিডল ইস্টে যায়। প্রতি বছর ৭ থেকে ৮ লক্ষ লোক আমাদের মিডল ইস্টে যায়। এখন স্বাভাবিকভাবেই এই যুদ্ধের পরে আমাদের ওখানে ফ্লাইট বাতিল, অলমোস্ট প্রায় ৬০০ ফ্লাইট বাতিল হয়েছে। তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে যে আমাদের ওখানে প্রতি ফ্লাইটে যে লোকগুলো যেত সেই মিডল ইস্টে যাওয়াটা কিন্তু আপনার বন্ধ হয়ে গেছে। তাহলে কি দাঁড়াচ্ছে যে আমাদের যে এমপ্লয়মেন্টের যে ইস্যুটা আছে, সেই এমপ্লয়মেন্টের যে বিদেশে যেত সেই জায়গাটা একটা বড় ধরনের একটা প্রভাব পড়ছে। আর সর্বোপরি যে জিনিসটা বলছি যে আমাদের জ্বালানির উপরে আমাদের এখানে অনেকটাই নির্ভরশীলতা ছিল গালফ কান্ট্রির উপরে, এবং হরমুজ প্রণালী বন্ধ, এবং সেখানে যেটা শুনছি যে আমাদের ট্রাম্প যেটা হুমকি দিয়েছে যে সেখানে তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো অ্যাটাক করবে, এবং সেখানে যেটা হয় যে ভয়াবহ দিকে যুদ্ধের যাচ্ছে, সেই জায়গায় যেটা হচ্ছে যে আমাদের টোটাল জ্বালানির যে নির্ভরশীলতা, সেই জায়গায় আমাদের সাপ্লাই চেনটা টোটালি আপনার একটা হুমকির মধ্যে পড়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে একটি নতুন সরকার গঠিত হয়েছে, এবং তারা ১ মাস হলো এই সরকার তারা দায়িত্ব নিয়েছেন, এবং তারা এসে যেটা ছিল রমজানের পরে এর মধ্যে যে এই যুদ্ধের প্রভাবটা কিন্তু এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসাবে দাঁড়িয়ে গেছে। এবং সেই জায়গাটা যেটা দরকার, সেটা সরকার কিন্তু ইতিমধ্যেই চেষ্টা করছে বিকল্প জ্বালানির আমদানি করার জন্য, এবং সেটা কিন্তু আপনার অলরেডি সেই জ্বালানি কিন্তু প্রায় দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। কিন্তু যুদ্ধের যে প্রভাবটা রয়েছে তাতে এটি আদৌ অন্য জায়গা থেকে পাওয়া যাবে কিনা, এবং রাশিয়া থেকে যেটা আনার কথা বলা হচ্ছে সেখানে কিন্তু আমাদের আমেরিকার ক্লিয়ারেন্স লাগছে, যেহেতু এটি আমাদের বিভিন্নভাবে রাশিয়ার আমাদের ট্রেড এম্বার্গো আছে আমেরিকান, সেখানে এটা যেমন একটা আছে, আর একটা হলো যে রাশিয়ার যে ফুয়েলটা, এটি আমাদের যে ইস্টার্ন রিফাইনারি বা সেখানে কিন্তু এটি ফুয়েলটা প্রসেস করার জন্য কিন্তু আমরা প্রস্তুত না। সেখানে হয়তো বা আমাদের পাশের দেশের উপর অনেকটাই নির্ভর করতে হবে। কিন্তু আমি আজকে যেটুকু জানলাম যে শ্রীলঙ্কায় কিন্তু আমাদের এই যে জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে, আমাদের পাশের দেশেও কিন্তু একই অবস্থা। এবং আজকে আমাদের যেমন জেট ফুয়েলের দামটা অনেক বাড়ানো হয়েছে। সরকার বলছে যে মজুদ আছে, কিন্তু সেই মজুদ অনুযায়ী যেটা সাপ্লাই আপনার সীমিত যেটা আছে, সেটার কারণে কিন্তু যেটা হচ্ছে যে সরকার বলছে যে দাম বাড়াবে না, কিন্তু ভর্তুকি তো বেড়ে যাবে, এবং সেই ভর্তুকি কতদিন এটি কন্টিনিউ করবে এটা আসলে আমরা ঠিক নিশ্চিতভাবে বলতে পারি না। যদি যুদ্ধ কন্টিনিউ করে, সেটি একটা সময় এই চাপটা সরকার কতটুকু নিতে পারবে, সেটা নিয়ে অনেকেরই জনমনে প্রশ্ন আছে। এখন এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, যে কারণে আমি আজকে এই ভিডিওটা করলাম, সেটি হলো যে আমরা নাগরিকরা তারা কিন্তু অনেকটা ক্ষেত্রে আমরা যদি সচেতন হই, বা আমরা যদি অনেকটাই দায়িত্ববোধ নিয়ে যদি আমাদের এই সামনের দিনগুলো চলি, যেমন ধরেন আমাদের জ্বালানির প্রাইসটা যদি বেড়ে যায়, অথবা আমাদের জ্বালানির সাপ্লাইটা যেহেতু অলরেডি ডিস্টার্ব হয়েছে, সেখানে
সরাসরি এটা বিদ্যুৎ উৎপাদনের উপরে প্রভাব পড়বে, তার মানে সেচের উপরে প্রভাব পড়বে। একইভাবে আমাদের ফার্টিলাইজার, বিশেষ করে ইউরিয়া উৎপাদনের জন্য আমাদের এই জ্বালানির উপরে নির্ভরশীলতা ছিল। সেই ইউরিয়ার র ম্যাটেরিয়াল যেটা আমাদের যে গ্যাসটা, সেই গ্যাসটা না পেলেও কিন্তু একইভাবে আমাদের যেটা খাদ্য শৃঙ্খলা যেটা আছে, খাদ্যর যে আমাদের নিরাপত্তা, সেই জায়গাটা কিন্তু বিঘ্নিত হবে। এখন সেখানে আমাদের করণীয় কি? আমরা যদি এটাকে এইভাবে মনে করি, আমরা যেহেতু একটি দেশ এবং আমরা একটি সরকার নতুনভাবে আসছে, আমরা সরকারকে সাপোর্ট দিতে চাই। সেই সাপোর্টটা কি? আমরা যেভাবে রাস্তায় আপনার পেট্রোল পাম্পগুলোতে অলরেডি এক জায়গায় আপনার হত্যা হয়েছে, অনেকগুলো পেট্রোল পাম্প ভাঙচুর হয়েছে, সেখানে পেট্রোল পাম্পের যে দীর্ঘ লাইন, সরকার কিন্তু বলছে যে মর্যাদা আছে, কিন্তু সেই জায়গায় কিন্তু সরকার এই জায়গায় আমরা অনেকেই নাগরিকরা ট্রাস্ট রাখতে পারছি না। কিন্তু সেখানে আমরা অনেকটাই যদি আমাদের ব্যবহার সীমিত করতে পারি, যেমন ধরেন আমরা যেটা আমাদের লিফট ব্যবহার থেকে শুরু করে, আমাদের এসির ব্যবহার থেকে শুরু করে, আমাদের বিদ্যুতের লাইট ব্যবহার থেকে শুরু করে আমাদের সেই কনজাম্পশনটা যদি কমাতে পারি, তাহলে কিন্তু আমরা এই অবস্থায় কিন্তু আমরা কি বলবো যে আমরা অনেকটাই মোকাবেলা করতে পারবো। একইভাবে আমাদের যেটা আছে যে আমরা হয়তো যে গাড়িগুলো আমরা যারা ব্যবহার করি, সেখানে আমরা যদি শেয়ারিং করে ব্যবহার করি, অর্থাৎ যে সচিবালয়ে যারা যাচ্ছে তারা যদি ওই এক এলাকার, তারা যদি একটা গাড়িতে 3 জন 4 জন যদি আমরা শেয়ার করে যাই, তাহলে কিন্তু অনেকটাই আমাদের এই ফুয়েল আপনার কিছুটা সাধন করা যাবে। একইভাবে আমাদের যদি ফুয়েলের অভাবে আমাদের আবার যদি লোডশেডিং হয়, তখন আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিগুলো সেখানে কিন্তু তাদের উৎপাদন ব্যাহত হবে, এবং বিশেষ করে আরএনজি সেক্টরে আমাদের যেমন গ্যাসও লাগবে, আমাদের সেখানে আপনার জেনারেটরও, বিদ্যুৎ না থাকলে জেনারেটর চালাতে হবে, সেই ফুয়েলটাও তো আপনার সাপ্লাই থাকতে হবে। এগুলো আসলে আমরা একটা বড় সংকটের দিকেই যাচ্ছি, কিন্তু সেই জায়গাটায় তো আমরা ভেঙে পড়লে চলবে না। এখানে আমরা যেভাবে প্যানিক বাই করছি, মোটরসাইকেল দীর্ঘ লাইন, বা এটা যেটা হচ্ছে যে আমাদের অনেক ক্ষেত্রেই আমরা ট্রাস্ট রাখতে পারছি না। তাই আমাদেরকে যেটা বাস্তবতা, সেটা এই সরকার, এটা তো সরকারের দোষ নয়, এটি হলো যে যুদ্ধটা, সেটা ইরানের যুদ্ধ, বাংলাদেশ লাগায়নি বা এটা বন্ধ করতে পারবে না, কিন্তু এটার যে ইম্প্যাক্ট সেটা তো আমাদের পড়েছে। সেখানে আমি মনে করি যে ঠিক এই মুহূর্তে আমাদের নাগরিকরা যদি সচেতনভাবে, আমরা যদি আমাদের কৃচ্ছ্রতা সাধন যেটা বলে, অর্থাৎ আমাদের ব্যবহার, বিশেষ করে জ্বালানি বিদ্যুতের ব্যবহারটা যদি আমরা সীমিত করতে পারি, তাহলেই আপাতত আমাদের এটি মোকাবেলা করা সম্ভব। এর বাইরে কিন্তু আমি জানি না যে সরকারের যে অপশনগুলো আছে, কারণ ইন্টারন্যাশনালি কিন্তু প্রাইস অলরেডি $100 উপরে চলে গেছে, এবং এটি কত দূর গিয়ে ঠেকে সেটা জানি না। কিন্তু বেশি টাকা দিয়ে যে গ্যাস বা তেল পাওয়া যাবে তাও তো নয়। তো সেই জায়গায় কিন্তু সামনে যে বিপদ বা যে মহাবিপদের কথাই বলবো, সেখানে সামলানোর জন্য কিন্তু আমাদের এখন থেকেই বোধহয় এই জায়গাটা সচেতন হতে হবে। এই জন্য আমি সবাইকে আহ্বান করব যে আপনারা একটু সচেতন হন, এবং আমাদের প্রতিটা ক্ষেত্রে, আমাদের ব্যক্তিগত পর্যায়ে আমরা যদি কিছুটা হলেও কিছুটা সাধন করি, এবং একটু একটু করে কিছুটা সাধন করার ফলেই কিন্তু আমাদের অর্থনীতির চালিকা শক্তি ধরে রাখতে পারবো, এবং আমাদের ইকোনমিটাকে যদি আমরা আমাদের এক্সপোর্ট থেকে শুরু করে এটা যদি করতে পারি, তাহলে কিন্তু আমরা সাস্টেন করতে পারবো। তা আমি আপনাদেরকে সবাইকে এই বিষয়ে সচেতন হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।